সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে রবিবারের ব্লগ অর্ধেকটা রবিবারে পাবে, অর্ধেকটা সোমবারে পাবে। কারণ পুরো যে ব্লগ আমি করেছি সেই পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। এমনিতেই অনেক বড় হয়ে গেছে ব্লগ, 23 মিনিট 34 সেকেন্ডের ব্লগ হয়ে গেছে। এর থেকে বড় ব্লগ করলে কেউ দেখবে না, আর কারোর ভালোও লাগবে না। ছাদে এসেছি, সকাল নয়, এখন বেশ রোদ উঠে গেছে। আজকে খুব ভালো রোদ আছে। ছাদে উঠে গাছগুলোকে দেখিয়ে দিলাম। আমার তো ওই 4-5টা গাছ আছে, তো মরা গাছগুলো বাঁচিয়ে বেশ আনন্দ লাগছে। গাছগুলো একদম মরেই গিয়েছিল, তো সেই গাছগুলোকে আবার বাঁচিয়ে তুলেছি। এই দেখো একটা একটা কুড়ি আসছে। আবার রঙ্গন গাছটাতেও ছোটো ছোটো কুড়ি এসেছে অনেক, আর সব গাছগুলো অ্যালামন্ডা গাছও তাই। আজকে আমাদের রান্না হলো আলু ফুলকপির তরকারি। এই দু জায়গায় রেখেছে, এক জায়গায় আটেনি। এইটা আর একটু জল শুকালে আরও ভালো হতো, কিন্তু জল শুকায়নি দেখছি, জলই নামিয়ে দিয়েছে। আর এইখানে হচ্ছে মুসুরির ডাল, আর এইখানটাই হচ্ছে আলু ভাজা। এই দুটো তো আমাদের কমন, আলু ভাজা আর মুসুরির ডাল। আর ফুলকপির সবজিটা, এখন তো শীতকালে এই আর কি খাবো, কিছু খাওয়ার নাই। আর এখানে শাক কাটছে টগরি, এই যে লাল শাকটা ধুয়ে নিয়ে আসা হলো ছাদ থেকে, নিয়ে এসে এখানে কাটতে বসেছে। আর একটু রসুন ছাড়িয়ে দেবে। আর এখানে চাউ হবে, মেঘারানি চাউ রান্না করবে, তাই এখানে যেগুলো ছাড়ানো সব কেটে দিয়েছে। কি যেন বিন, গাজর, ক্যাপসিকাম, এগুলো মনে হয় ধোয়া নেই। ধুয়ে দিয়েছো? ও, তখন যাই না। আর এখানে মাছ হবে, তাই মাছের মশলাটা কষা চলছে। টগরিয়া ওখানে সবজি কাটতে শুরু করেছে, এই শাক কাটছে, সেই জন্য আমি বললাম যে তুমি শাকটা কাটো, আমি মাছের মশলাটা কষে নিচ্ছি। আর এখানে যে মাছ আলু সব ভেজে রেখে দিয়েছি, এবার আলুটা দিয়ে দেব। জলও গরম করে রেখেছে, সবই করে রেখেছে, শুধু আমি একটুখানি খুন্তিটা নাড়ছি। এই যে আলুটা দিয়ে দেব। এই হলো। এবার এটা একটুখানি ভালো করে কষে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, তারপরে মাছ দিয়ে দেবো। মনে হচ্ছে এমনভাবে বলছি কেউ যেন মাছ রান্না করতে জানেই না। আমি রান্না করতে জানি, তাই আমি শেখাচ্ছি সবাইকে। আসলে তা না গো, রান্নাটা করতে করতে বলে দিলাম। আর চাউ সেদ্ধ হয়ে গেছে, এই যেখানে চাউয়ের জল ঝরিয়ে রেখেছে, এ দেখো জল ঝরিয়ে রেখেছে। আর আমি এখানে জলটা ঢেলে দিয়ে চলে যাব, না হলে একটু অসুবিধা হচ্ছে একসঙ্গে এতগুলো এই ঘরের মধ্যে, এইটুকুনি জায়গার মধ্যে নড়াচড়া করা। মশলা কষা হয়ে গেছে, জলটা ঢেলে দিই। এই জলটা গরম নাকি গো টগরি? জল ঢেলে দিলাম। বড় করা আছে, বের করতে হবে, তাহলে দাঁড়া বের করে দিই। তো বাবাকে বল, ওই ঘরের মধ্যে খাটের মধ্যে আছে, আমি বের করতে পারবো না, কানালা কড়াইটা বের করে দিতে। এই তো ব্যাপার। ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে এসে আমাদের কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর রান্না টগরি করেছে সব, আমি কিছু রান্না আজকে করিনি। চাউ করেছে মেঘা, সকালকার টিফিন। সকালে আমাদের বিশেষ কিছু আলাদাভাবে কোনো টিফিন হয় না, বুবাই ভাত খেয়ে নেয়, আর আমি কি বলে মেঘা রুটি খেয়ে নেয়। এই হয়ে গেছে খাওয়া, আর কোনো মানে আলাদা করে কিছু যে টিফিন সেটা আমাদের হয় না। তো অনেক দিন পরে একটু চাউ হলো টিফিনে। আর কিছু যে করে খাওয়ার লোক নেই। পিঠে পুলি যে এত শীতে মানুষ করছে, আমরা যে করব, শীত পার হয়ে গেল, একটা দুটো করলেও মানে যেটুকু করি না কেন, পিঠে পুলি করলে দেখবে একটু পরিমাণে বেশিই হয়। এবার সেই পিঠে পুলি রান্না করে ওরা হয়তো একটা দুটো মুখে দেবে, তার বেশি কেউ খাবে না। আর তখন সেগুলো নষ্ট হবে, ফেলে দিতে হবে। আমার তো খাওয়া উচিতই না, সেই জন্য খাবোই না। কিন্তু তবুও পিঠে পুলি করলে লোভ সামলাতে পারি না, খেয়ে নিই। খেয়ে নিয়ে তখন আর শরীরে দেয় না, এরকম একটা ব্যাপার।
সেই কারণে পিঠেপুলি আমাদের করাই হয় না। এবার তো একদমই করা হয়নি, একদিনও করা হয়নি। অন্যান্যবার তাও হয়তো একদিন একটু আধটু কিছু করা হয়, পায়েস বা পাটিসাপটা কিছু করা হয়, এবার তাও করা হয়নি। এই হলো ব্যাপার। আর এদিকে রান্না টগরেই করছে, যেটা বলছিলাম যে রান্না টগরেই করছে, মেঘা করছে, আমি কোনো রান্না করছি না। আমি ওই টগরি যেহেতু শাকটা কাটতে গেল, সেই কারণে আমি তখন মাছের মশলাটা মানে দিয়েই গিয়েছিল কড়াই, আমি একটু নাড়লাম, নেড়ে আলুগুলো দিয়ে জল দিয়ে দিলাম, আমি আর কিছু করিনি। তো এই রান্না হলো। এবার আমরা এখন গিয়ে লাগবো ঠাকুর ঘরে যে আলমারিটা আছে সেই আলমারিটা গোছাতে। ওই আলমারিটার মধ্যে এমন অবস্থা হয়ে আছে, বিছানার চাদরগুলো প্রত্যেকটা চাদরই কাঁচা চাদর, কোনোটাই মানে যতগুলো জিনিস তোমরা দেখবে প্রতিটা জিনিস কাঁচা, কোনো জিনিস ওখানে আঁকাচা কিছু নেই। যেহেতু ওই মানে ঠাকুর ঘরটা আমি ঠাকুর ঘর হিসেবেই ব্যবহার করি ঘরটাকে, সেই কারণে ওই ঘরে বাসি কিছু রাখি না। একদিনও যদি ব্যবহার হয় বিছানার চাদর, তবুও সেটাকে জলে ধুয়ে তারপর রাখি। তা সেই কারণে ওই আলমারিটা ওই যখন কাঁচা হলো, এবার সেই কেচে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখা হয়, বের করা হয়, পড়া হয়, আবার রাখা হয়, ব্যবহার হয়, আবার রেখে দেওয়া হয় কেচে। সেটা রাখতে শুরু হলো আলমারি গুছানো দিয়ে ঠাকুর ঘরের। এই যে আলমারির মধ্যে বিছানার চাদরের অবস্থা দেখো কি অবস্থায় আছে। এগুলো সব এখন বের করা হচ্ছে। একটা তাক ফাঁকা হয়েছে, আর এই নিচের তাকটা ঠাকুরের জিনিস আছে, এগুলো সব ঠিক করে গোছানো হবে। এই মানে আলমারি দিয়ে শুরু হলো একে একে সমস্ত কিছু। এই যে কিছু চাদর বের করে ফেলা হয়েছে, এখন সব বের করা হবে, দিয়ে বাছাই করে যেগুলো সবসময় পাতা হয় না সেগুলো ওপরে রাখা হবে, সেই হিসাব করে রাখা হবে। তাহলে দেখতে থাকো। তা যেটা বলছিলাম যে সমস্ত কিছু এভাবে রাখতে রাখতে আলমারিটা এত অগোছালো হয়ে গেছে যে কোনো চাদর মানে বালিশের তোয়ালে ও আর কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আমি বললাম যে যখন খুঁজেই পাওয়া যাচ্ছে না, তখন গুছাতে যখন হবে একবারে নামিয়ে গুছানোই ভালো। এবার সেই নামিয়ে গুছানোটা আমার একার পক্ষে সম্ভব হয় না, কারণ আমি সব তাকগুলোতে হাত পাই না। তারপর জিনিসগুলো রাখতে গেলে গুজে রাখতে হবে, যে চাপ দিয়ে সেই শক্তিও আমার শরীরে নাই। তা আর এই কাজগুলো, বিশেষ করে কাজগুলো মানে আমি হাতে সব গুছিয়ে দিই, আর ওর মানে বউয়ের বাবা ওগুলো নিয়ে ওপরে এইভাবে রাখে চিরকালই। মানে এরকমভাবে মানে আলমারি গুছাতে গেলে আমরা দুজনে মিলেই এইভাবেই গুছাই। এমন না যে ও একা করছে বা আমি কিছুই করছি না, সেটা না। আমিও মানে সঙ্গে থাকি, ও থাকে, মানে দুজনে মিলে একসঙ্গে কাজগুলো করি, এটাই হলো ব্যাপার। তা এটা ভালোও লাগে, একটা কাজ একা করতে যেমন ভালো লাগে না, যে যাই করুক না কেন মানে দুজনে মিলে কাজটা করতে ভালো লাগে। আর যে কাজটা ও একদমই মানে বুঝতে পারে না কোথায় কি রাখলে কি হবে, সেই কাজটা তখন পুরোটাই আমাকেই করতে হয়, ও আর করে না। তা এগুলো যেমন ও বুঝতে পারছে যে এটা এখানে রাখতে হবে, বা এটা এখানে রাখলে সেখান থেকে বের করার সুবিধা হবে, আর আমি বলে দিচ্ছি যে কোনটা কোন জায়গায় রাখলে আমি নিতে পারবো। যেমন কিছু চাদর আছে যেগুলো সবসময় ব্যবহার হয়, মানে মাঝে কাঁচা তোলাপাড়া করা হয় যেগুলো, সেই চাদরগুলো তো আমাকে টেনে বের করতে হবে। এবার মেঘা তো আমার থেকে অনেকটা লম্বা, ও হাত পায় উঁচুতে, কিন্তু আমি যেহেতু হাত পাই না, সেই হিসাব করে জিনিসটা রাখতে হয়। তবে হাত পাই না বলে যে কোনো সমস্যা কোনো দিন সৃষ্টি হয়েছে বা আমাকে মানে বুয়ার বাবা কখনো বলেছে কিছু সেটা নিয়ে, তা কখনো কোনো দিন বলেনি। বরং আমি রাস্তাঘাটে আমার বাপের বাড়ির দেশে অনেক কথা শুনেছি আমার হাইটটা শর্ট বলে, কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে কখনো সেটা শুনিনি। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন প্রত্যেকে লম্বা, কিন্তু আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি আমার হাইটটা নিয়ে, কেউ কখনো বলেনি। বুয়ারা তো বলেইনি, এমনিও শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ কখনো বলেনি। জানি না পেছনে বলেছে কিনা জানি না, তবে আমার ধারণা পেছনেও বলেনি, কারণ আমার মনে হয়নি যে তারা কখনো আমাকে বলেছে এই ব্যাপারটা নিয়ে। কখনো তাদের মনেও হয়নি যে হাইটটা নিয়ে কোনো ব্যাপার, সেটা কখনো মনেই হয়নি, কারণ তাদের ছেলে যখন হাইটটা নিয়ে কিছু না ভেবেই নিয়ে এসেছে আমাকে, আর ওরা সবাই দেখে শুনে নিয়ে এসছে, সেই কারণে আমার শারীরিক কোনো গঠন নিয়ে কখনোই কিছু বলে না। তবে এটাও ঠিক কথা, শারীরিক গঠন নিয়ে কিছু বললে খুব কষ্ট হয়, কারণ সেটাকে চেঞ্জ করতে পারবো না। আমি গায়ের রঙকে কালো থেকে ফর্সা করতে পারবো না, আমি আমার হাইটকে শর্ট থেকে মানে লম্বা করতে পারবো না, বেটে থেকে লম্বা করতে পারবো না। আমি যেটা পারবো, মোটা থেকে রোগা হতে পারবো, রোগা থেকে মোটা হতে পারবো। আমি অন্যান্য যা শারীরিক মানে চারিত্রিক যে গঠন থাকে সেগুলো আমি চেঞ্জ করতে পারবো, কিন্তু শারীরিক যে গঠন, সেই গঠনটাকে আমি কখনোই চেঞ্জ করতে পারবো না।
এই যে এত বড় বড় ব্যক্তি থাকে, এত নামি দামি মানুষ থাকে, তারা এই যে তাদের চুল টাক পড়ে যায়, তারা আলাদা করে উইগ লাগাচ্ছে, এটা করছে সেটা করছে, কিন্তু সেই টাক পড়াটাকে কি রোধ করতে পারছে? সেটা তো পারছে না। তারা তো আরও অনেক বেশি মানে পয়সা আছে, অনেক বেশি টাকা আছে, অনেক কিছু করতে পারে, কিন্তু সেটা পারছে না। এমন কিছু ঘটনা থাকে মানুষের শরীরে যেটা কখনোই রোধ করা যায় না, যেমন দাঁত পড়া, টাক পড়া, তারপরে হাইটটা বলো, বেটে লম্বা, গায়ের রং, এই জিনিসগুলো কখনোই পরিবর্তন করা যায় না। যেগুলো পরিবর্তন করা যায়, যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, সেগুলো যথেষ্টভাবে চেষ্টা করেছি পরিবর্তন করার। অনেক কিছু, যেমন অতিরিক্ত রাগ ছিল, সেই রাগটাকে কমিয়ে এখন মানে অনেক রাগ কমে গেছে, সেই রাগ একটুও নাই। তবে হ্যাঁ, আমার রাগ হয়, কিন্তু সে রাগ কোনোদিনই বহুক্ষণ স্থায়ী হয় না। মানে সেই মুহূর্তে আমি রেগে যাই, আবার সেই মুহূর্তেই আমার রাগটা পড়ে যায়। মানে হয়তো মিনিট 5-7 রাগটা থাকে, তারপর আবার সঙ্গে সঙ্গে রাগটা কমে যায়। আজ পর্যন্ত কোনো দিন এমন হয়নি যে রাগ করে একটা দিন সারাদিন কাটিয়ে দিয়েছি কারোর সঙ্গে। এরকম আজ পর্যন্ত দিন আমার আসেনি, কারোর সঙ্গে না, মানে শ্বশুর শাশুড়ির সঙ্গেও না, আবার বউয়ের বাবার সঙ্গেও না, কারোর সঙ্গে না। রাগ হয়েছে, এটা ঠিক, রাগ হয়েছে, রাগ হয়, বোনের সঙ্গেও হয়, রাগ হয়, ঝগড়া হয়, কিন্তু আবার সেই রাগটা কমে যায়। তখন যখন রাগ যখন কমে যায়, তখন যদি বুয়ের বাবার ওপর রাগ হয়, তখন মনে হয় কখন বুয়ের বাবা একটা কথা বলবে, কখন একটা কথা বলবে, তাহলে আমি হেসে আবার কথাটা বলবো, একটুখানি রাগ দেখিয়ে আমি আবার রাগ ঠিক করে নেবো, এরকম মনে হয়। তারপর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বুয়ের বাবাই আসে কথা বলতে। তবে আমার রাগ থাকে না, মানে যেটা বলছি, মানে রাগ কোনো দিনই থাকে না। রাগ হয় না তা না, প্রচণ্ড রাগ হয়, কিন্তু সে রাগটা আবার মানে মিনিট 2-3 মধ্যে সেই রাগ পড়ে যায়। এই রাগটা হয় আবার পড়ে যায় বলে, কমে যায় বলে, মানে সমস্যা অনেক কম। কিন্তু রাগটা যদি পুষিয়ে রেখে দিতাম, অনেকের যেমন আছে দেখবে 1 দিন 2 দিন 5 দিন ভেতর রাগ থেকেই যায়, গুমড়ে যায়। আমার আবার সেটা হয় না। যেটা হয় সেটা সঙ্গে সঙ্গে বলে দিলাম, ভেতর থেকে বলে গলদ বের করে দিলাম, দিয়ে ব্যাস হয়ে গেল, ঠিক হয়ে গেল। সেও তার খানিক গলদ বের করে দিল, আমিও তার আমার গলদ বের করে দিলাম। রেগে টেগে আমি 2-4টে কথা বললাম, যার সঙ্গে হলো সে 2-4টে কথা বলে দিল, ব্যাস রাগারাগি হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল, আবার হাসি খেলে কথা বললাম, হয়ে গেল, মিটে গেল। পাশাপাশি থাকলে তো একটু ঝগড়া ঝামেলা, রাগ অশান্তি হবে, সেটা সবার হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের রাগ একদম মানে থেকেই যায়। নিজের স্বামীর সঙ্গেও তারা এমন আছে, নিজের স্বামীর সঙ্গেও 4 দিন 5 দিন 7 দিন 10 দিন কথা না বলে কাটিয়ে দেয়। তখন আমি ভাবি যে এরা কী করে, অনেকেরই দেখেছি, এটা দেখেছি, শুনেওছি। আমি শুধু ভাবি যে কী করে তারা দিনের পর দিন একই ছাদের তলায় থেকে, একই বিছানায় শুয়ে এইভাবে দিনের পর দিন কথা না বলে দিন কাটায়। অবাক লাগে। আর আমি তো কোনো দিন পারবো না, মানে দিনটা যদিও বা কোনো রকম মানে রাগ করে থাকি, কিন্তু রাত কোনো দিনই রাগ করে থাকতে পারবো না। সারা রাত রাগ করে থাকা আমার মানে দিদা বলতো যে ছেলেদের রাগ বাসি হতে দিও না, খবরদার ছেলেদের রাগ যেন বাসি না হয়। রাগ যদি বাসি হয় তাহলেই মুশকিল। আর যখন রেগে যাবে দেখবি, তখন বেশি করে খাবার দিয়ে পেটটা ভরিয়ে দিবি, তাহলেই দেখবি রাগ কমে যাবে। ছেলেদের পেট ভরা থাকলেই রাগ কম হয়ে যায়, আর ছেলেদের মন থাকে পেটে। আমার দিদা বলতো এই কথাগুলো, যে পুরুষের মন থাকে পেটে। তাদের ভালো মন্দ রান্না করে করে খাওয়ালে, টাইম টু টাইম যদি ভালো ভালো জিনিস রান্না করে করে, তাদের পছন্দ মতো জিনিস, বিশেষ করে তার মা যে জিনিসগুলো ভালোবেসে রান্না করে করে খাওয়াতো, সেই জিনিসগুলো রান্না করে করে যদি খাওয়ানো যায়, তাহলে অটোমেটিক্যালি রাগ কমে যাবে। আর আস্তে 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 মানে মানুষটাই পুরো চেঞ্জ হয়ে যায়, সেই ইয়েটা থাকে না। মানে যেটা এর আগের দিন যেটা বললাম, যে পরিবারকে ভালোবাসা, তার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাও একটা আছে, তার পরিবারের কাছ থেকে সে যেগুলো খেয়ে এসেছে। এখন এমন ঘটনা ঘটে অনেক সময়, হ্যাঁ তোমার মা ওটা রান্না করেছে, ওটাই ভালো, আমি এটা করেছি, এটা কি ভালো না? তা নয়, আগে মায়ের রান্নাটা ভালো করে রপ্ত করো, যে মা কি কি রান্না করে ছেলেকে খাইয়ে তাকে বড় করেছে, সেই জিনিসটা খাওয়াতে কিছুদিন খাওয়াও, তারপর আস্তে আস্তে তোমার একটা করে রেসিপি ছাড়ো। তুমি যেটা দেখে এসেছো বা তুমি যেটা জেনে এসেছো, তুমি যেটা খেয়ে এসেছো, যেটা ভালো লেগেছে তোমার, তখন একটা একটা করে, হয়তো 7 দিন অন্তর একটা ছাড়লে, 15 দিন অন্তর আর একটা দিলে, এই রকমভাবে একটা করে দিতে থাকো। দেখো আস্তে আস্তে মায়ের রান্নাও ভালো লাগবে, তোমার রান্নাও ভালো লাগবে। তখন দুটো রান্নাকেই সে সমান জায়গা দেবে আর কি। কিন্তু সব যদি এই জিনিসটা তৈরি হয় যে মায়ের রান্নাটাই এতদিন ধরে খেয়েছো, আমারটা কি ভালো না, আমারটাই কি ভালো হয়, হ্যাঁ ওই রান্না খাওয়া হবে না, ওটা আমি খেতে পারবো না, ওটা আমি করতে পারবো না, এই রকম যদি করতে থাকো, মানে থাকা যায় আর কি, তাহলে বেশি দিন ধরে রাখা যায় না। মানে ঝামেলা অশান্তি চলতেই থাকে।
কারণ একটা মানুষ ছোট থেকে যেটা খেয়ে বড় হয়েছে, সেই মানুষটাকে হট করে সেই খাবারটা থেকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে তো তার সেই মানে জায়গাটা অন্যরকম হবেই, মনের মধ্যে থেকে সরেই যাবে সেই মানুষটা। কিন্তু যে মায়ের কাছে যে জিনিসটা খেয়ে এসেছে, সেটা যদি তাকে দিতে থাকে, আস্তে 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 সে তার মায়ের জিনিসটা তো ভালো লাগবেই, এমনকি আমি যেটা দেব সেটাও তার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবে। মানে এগুলো হচ্ছে বোঝার ব্যাপার, থাকতে 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 বোঝার ব্যাপার। এতদিন ধরে সংসার করে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ব্যাপার। আমি প্রথমেই যদি তাদের রান্নাটাকে খারাপ বলে সরিয়ে দিয়ে আমি আমার বাড়িতে যা খেয়ে এসেছি আমি সেইগুলো করতে যেতাম, বা আমার মুখে এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, যেমন এরা খুব ঝাল খেত, অতিরিক্ত পরিমাণ ঝাল খেত, কিন্তু আমি তো একটুও ঝাল খেতাম না। কিন্তু সেটা কিছু করার নেই, সেটা আস্তে আস্তে পরিবর্তন করতে হয়েছে। এখন যেমন শ্বশুরবাড়িতে শাশুড়িরাও অত ঝাল খায় না, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে তো হয়নি, দিনে দিনে হয়নি। আমার জন্য কেউ ভাবেনি যে আমি ঝাল খাই না বলে যে ঝাল কম দেবে, সেটা কখনো দেয়নি, কিন্তু আমাকে সেটাই মেনে নিতে হয়েছে। হয়তো ভাতের সঙ্গে অন্য কিছু দিয়ে খেয়ে নিয়েছি, না খেলে শাশুড়ি কত কথা বলেছে যে শ্বশুরবাড়িতে আসলে লবণ দিয়েও ভাত ডলে খেতে হয়, তরকারি যদি না থাকে লবণ দিয়েও ভাত ডলে খেতে হয়, এরকম কথা শুনেও বুয়ার বাবা চুপ করে থেকেছে। আমি তখন মনে মনে মানে ভাবতাম আর কাঁদতাম। পরে গিয়ে যদি বুয়ার বাবাকে বলতাম যে আমার বাবা কি লবণ দিয়ে ভাত ডলে খাওয়ার জন্য তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, আমার কি এতটাই খারাপ পরিস্থিতি যে লবণ দিয়ে ভাত ডলে খেতে হবে, এরকম বলতাম, কাঁদতাম। ওর বাবা তখন বোঝাতো যে দেখো কিছুদিন পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এরকম বোঝাতো। এইভাবে কষ্ট করে থেকেছি। তো সবজি তো খেতেই পারতাম না ওদের বাড়িতে গিয়ে, কিন্তু কষ্ট করে থেকে তারপরে আস্তে 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 সব পরিবর্তন হয়েছে। যদিও পরিবর্তনটা আমার জন্যে হয়নি, আমার দেওর যখন কল্যাণীতে পড়ার পর, যখন দেওর খেতে পারলো না অনেকটা বড় হওয়ার পর, মানে কিছুদিন পর যখন কল্যাণীতে চলে গেল পড়াশোনা করতে করতে, আমার যখন বিয়ে হয়, আমার দেওর তখন 6-এ পড়ে। তারপরেও এইচএস পাস করার পরে যখন কল্যাণী চলে গেল, সেখানে গিয়ে ঝাল কম খেত। তারপর বাড়ি এসে আর ও ঝাল খেতে পারলো না। ও যখন ঝাল খেতে পারলো না, তখন সেই ঝাল খাওয়াটা তাদের আস্তে 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 বন্ধ হলো। তো এই হচ্ছে ব্যাপার। মানে আমাদের জন্যে কেউ কিছু ভাববে না, আমাদের ভাবনাটা আমাদেরকে আস্তে আস্তে ভেবে সেই জায়গায় নিয়ে যেতে হবে, তবেই হবে, তার আগে হবে না। তারপরে আস্তে 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 আমি ওই অল্প খাবার ওইভাবে খেতে অভ্যস্ত হয়ে গেলাম, ওইভাবেই খেতাম। ভাত খাওয়ার পরিমাণও আস্তে আস্তে কমে গেল, কারণ অত ঝাল সবজি দিয়ে ভাত খাওয়া সম্ভব না। তো এইভাবেই মানে কেটেছে, এইভাবেই আস্তে 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 সেই মানুষটা বুঝতে পেরেছে যে কতটা ত্যাগ করলো আমার জন্যে এই বাড়িতে এসে। তো এইরকম ব্যাপার। আমাদের বাড়িতে তো কোনো গরু বাছুর ছিল না, সেখানে গিয়ে সমস্ত কিছু করতে হয়েছে। এগুলো কেউ বুঝবে না, কেউ মানে ভাববে না। তারা যেহেতু প্রথম থেকে গরু বাছুর দেখেছে, ভাববে হয়তো সেটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি যে এটা দেখিনি, আমার কাছে এটা অস্বাভাবিক, এটা ভাববে না। তা এরকম অনেক কিছু ঘটনা থাকে যেগুলো মানে মানিয়ে নিতে হয়। রাগ হলেও রাগকে দূরে সরিয়ে দিতে হয়। তবে এটা বুঝেছি, এতদিন ধরে সেটা বুঝেছি যে রাগ করলে সেটা নিজেরই ক্ষতি। তার কারণটা হচ্ছে সেই সময়টা নষ্ট হয়ে যায়, এটা আমি খুব ভালোভাবে বুঝেছি। কারণ প্রথম যখন রাগ করতাম, রাগটা প্রথম দিকে বেশি হতো, রাগের থেকে বেশি অভিমান, এগুলো বেশি হতো প্রথম দিকে। কষ্ট হতো, বাবা মার ওপর অভিমান হতো, রাগ হতো যে কোন পরিবারে আমার বিয়ে দিল। কিন্তু তারপরে দেখতাম যে যখন আমি কষ্ট পেতাম, যে 2 ঘন্টা আমি কষ্ট পেলাম, সেই 2 ঘন্টা আমি হয়তো কথা বললাম না বা বুয়ার বাবার উপরে রেগে গেলাম, তাতে কি হলো, বুয়ার বাবা কিছুক্ষণ পর তার যখন স্কুল যাওয়ার টাইম হলো, সে স্কুলে চলে গেল। আমি তখন দেখলাম যে আমি এই 2 ঘন্টার সময় নষ্ট করে ফেললাম, আমি 2 ঘন্টা জীবন থেকে নষ্ট করে ফেললাম। কারণ ও তো স্কুলে গিয়ে আবার সেই তাকে পড়ানো, হ্যান ত্যান করা, সবার সঙ্গে মিলেমিশে কথা বলে হেসে টেসে। এগুলো আমার গোছানোর মানে পরিস্থিতি না, সেই জন্য এগুলো নিজেই গুছাচ্ছে, আর বাকিগুলো আমি সব গোছাবো। আর এই যেগুলো সব ছিল শীতের পোশাক গায়ে, এই দেখো, সেগুলো সব এখন কাচবো, কেচে ছাদে মেলে দেবো, শুকিয়ে যাবে, তারপর নিয়ে এসে এগুলো তুলবো। আর এই জায়গাটার কোনো ব্যবস্থা নেই, কারণ এগুলো বক্স কিনতে হবে। এখানে একটা ছোট ঠাকুরের ওয়ার্ড্রপ করলে তখনই গোছানো যাবে, তাছাড়া তার আগে গোছানো যাবে না। আর এই ঠাকুরের বাসন কটা আমি গুছিয়ে ফেলবো। আর ওর যে সমস্ত জিনিস, সেগুলো তো আমার হাত দেওয়ার ক্ষমতা নেই, এগুলো গুছিয়ে ফেলছে ও। তো সেটাই বলছিলাম, তোমরা এতক্ষণ ধরে দেখলে যে আলমারিটা গুছানো হলো। তা এখন দেখো যে আলমারিটা কি মানে গোছানোর পর কি পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে।
মানে বিশেষ করে জামা কাপড়গুলো, এই বিছানার চাদর, এখানে এই আলমারিটায় তো শুধু আমার বিছানার চাদর আর বালিশের ওয়ার আর কিছু শীতের পুরনো পোশাক এইগুলোই থাকে, আর পুরনো পর্দা এইগুলো থাকে, আর কিছু তোয়ালে থাকে এমনি মোটা মোটা তোয়ালে সেইগুলো। তো এই দেখো এই একদম ওপরের তাকটায় বিছানার চাদরগুলো, যেগুলো একদম নতুন চাদর সেগুলো রাখা আছে, আর যেগুলো কম ব্যবহার হয় সেইগুলো রাখা আছে, যাতে মানে এখানে এই ওপরটাতে আমার মানে আমি হাত পাই না, পাততে গেলে চেয়ার নিয়ে এসে পাততে হবে, সেই জন্য এগুলো ওপরে রাখা আছে। আচ্ছা, আর এই জায়গাটায় কিছু এখানে কিছু পুরনো বিছানার চাদর রাখা আছে, যেগুলো ব্যবহার হয় কিন্তু সব সময় হয় না। আর এখানে কিছু ওই ইয়েগুলো আছে, মাইক্রোফাইবার ডাস্টারগুলো আছে, যে ডাস্টারগুলো দিয়ে সব কিচেন টিচেন পরিষ্কার করা হয়, নতুন, ওগুলো রাখা আছে। আর এখানে ধুতি আছে 2-3টে, আমাদের ইষ্টবিধি করার জন্য ধুতি লাগে সেগুলো। আর এগুলো পুরনো পর্দা, তারপরে টেবিল ক্লথ, এই সমস্ত রাখা আছে। আর এই মানে বক্সটায় রাখা আছে শুধু প্রচুর বালিশের ওয়ার আর তোয়ালে। তো ওয়ার আছে প্রচুর, কিন্তু তোয়ালেগুলো একটু কম আছে পরিমাণে। বিছানায় চাদর ম্যাচিং তোয়ালেও আছে, এখানে সব রাখা আছে। আচ্ছা, আর এখানে আছে বললাম তো কিছু শীতের পোশাক, যেগুলো খুব কম ব্যবহার হয়, মাঝে সাঝে ব্যবহার হয়, আবার হয়ও না, এরকম। এই কটা জিনিস এখানে রাখা আছে। আর একটা ব্যাগ আছে, আর এটা আছে। আর ওই ওপরে একটা টিভির ওপরে, মানে এই সোফার ওপরে পাতার একটা কভারও আছে ওই ব্যাগের মধ্যে, ওটা পেতেছি, তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেওছো। কভারটা খুব সুন্দর লাগে দেখতে। আর এর নিচের তাকটায় আছে সবসময় পাতার চাদর। এইখানে সবসময় পাতার চাদরগুলো এই নিচটায় রাখা আছে, তার একটাই কারণ যে আমি এখানে হাত পাই, এটাই কারণ। এই যে এই চাদরগুলো যে কোনো সময় বের করা যাবে, যে কোনো সময় পাতা যাবে, এটাই আমি হাত পাই বলে এগুলো এই জায়গায় রাখা আছে। আর একদম নিচে এখানে ঠাকুরের সমস্ত জিনিস, এবার এইগুলো গুছাবো। আর আজকে আমি ভিডিওটা মানে এই পর্যন্তই শেয়ার করলাম, আলমারি গুছানোটাই শেয়ার করলাম। আজকেই আমি সমস্ত কিছু গুছিয়ে নেব, কিন্তু শেয়ার করলাম এই পর্যন্ত। আলমারি গোছানোটা কেমন লাগলো তোমরা একটু জানাবে। আর এখন বাকি আছে এই জায়গাগুলো গোছানো, এগুলো সমস্ত এখন গুছিয়ে নেব। যেগুলো কাছাকাছি সেগুলো কাচতে দেওয়া হয়ে গেছে, আর যেগুলো তুলে রাখা সেগুলো তুলবো, দিয়ে পুরো জায়গাটা গোছাবো। এটা সেট করব। এগুলো কাঁচা হয়ে গেছে, ছাদে মেলে দেওয়া হয়ে গেছে, এগুলো তুলে এখন গুছিয়ে নেব। কিন্তু এই গুছানোর যে ব্লগটা, এটা তোমরা পরের ব্লগে পাবে। তাহলে এখন আমি শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। আজকে আমি পুরো ঠাকুরঘরটা গুছিয়ে ফেলছি, কিন্তু তোমাদের সঙ্গে শুধু আলমারি গোছানোটাই শেয়ার করলাম। পরের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমার ঠাকুরঘরের বাকি যে গোছানো কাজটা ছিল, সেই সমস্ত কাজগুলো, ঠাকুরের কাচাকাচি, মেলা তোলা, এগুলো সমস্ত দেখতে পাবে। আর এখন বাকি ঠাকুরঘরটা আমি গুছিয়ে ফেলবো, কিন্তু সেটা তোমরা দেখবে পরের ব্লগে। আর আজকে আলমারি গোছানো দিয়েই ব্লগটা শেষ করে দিলাম। যদি এর পরেও আবার ব্লগ দিতে যাই, মানে সবটা দিই একসঙ্গে, তাহলে অনেক বড় হয়ে যাবে, অত বড় কেউ দেখবে না, কারোর ধৈর্যও থাকবে না, আর ভালোও লাগবে না। সেই কারণে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।